শেখ হাসিনার বিকল্প তো কেউ নাই। এখন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগই ক্ষমতায়, এদেশে আবার সেই শাহবাগ ফিরবে 2013 সালের। ঢাকা আটের এখন সব থেকে হেভিওয়েট প্রার্থী ওসমান হাদি। দর্শক, সময় টেলিভিশনে আজকে বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। দুয়ারে কড়া নাড়ছে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে মাঠে নেমে গেছেন প্রার্থীরা। আজকে আমার সঙ্গে তেমনই একজন প্রার্থী আছেন, তিনি হচ্ছেন ঢাকা 8 আসন থেকে এবার নির্বাচনে দাঁড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওসমান হাদি। আজকে তার সঙ্গে আড্ডা দেব, কথা বলবো, নির্বাচনের মাঠ কেমন দেখছেন, কেমন উপভোগ করছেন সবকিছু জানবো। সঙ্গেই থাকুন, ভালো লাগবে। হাদি ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালাম, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কেমন আছেন? আমিও ভালো আছি। নির্বাচনের মাঠে নেমে গেছেন আপনি ইতিমধ্যে, একটু জানতে চাই কেমন যাচ্ছে ব্যস্ততা, কেমন চলছে সবকিছু? ব্যস্ততা তো ভীষণ, দেখতেই পাচ্ছেন। বিশেষ করে আমাদের ইচ্ছা ছিল কি যে আমরা একটা রোল মডেল তৈরি করতে চাই বাংলাদেশের পলিটিক্সে। মানে একটা ঐতিহাসিক জুলাই হলো, এটাকে কেন্দ্র করে মানে কিছু একটা নতুন করে শুরু করা, যেটা আগে হয় নাই, যেটাকে মানুষ পছন্দ করবে। তা আমরা খুব সাহস নিয়ে শুরু করেছিলাম। ভীষণ মানে নিঃসঙ্গ লড়াই ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এই নিঃসঙ্গ লড়াইটা এখন এত আল্লাহর সাথে মানুষ জোগাড় করে দিয়েছেন এবং এত আনন্দময় করে দিয়েছেন। ধরেন আমি এবং আমার টিম, আমরা 24 ঘন্টায় মনে হয় কেউ 3-4 ঘন্টার বেশি কখনোই ঘুমাই না গত অনেক দিন ধরে। কিন্তু আমরা প্রচণ্ড মানে আমাদের ফজর থেকে শুরু করি। আপনারা জানেন যে আমরা ফজর ক্যাম্পেইন করি। আমাদের ঢাকা 8 আসনের যতগুলো মসজিদ আছে, এক দিন র্যান্ডমলি এক মসজিদে গিয়ে আমরা ফজর পড়ি। তারপরে সেখানে মসজিদের সামনে মুরব্বীদের সাথে, মুসল্লিদের সাথে কথা বলবার চেষ্টা করি। সেইখান থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত আমরা 5 ওয়াক্ত মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বার চেষ্টা করি। বাকি টাইম বিভিন্ন স্কুলের সামনে, কলেজের সামনে, দোকানে, রাস্তায় আমরা হাঁটি, বাড়ির সামনে যাই, সিকিউরিটি গার্ড আঙ্কেলদের সাথে কথা বলি। মানে সব ঘরানার মানুষদেরকে আমরা কানেক্ট করবার চেষ্টা করি। আমাদের একটা ইচ্ছা যে আমাদের এখানে যত ভোটার, মানে এর ম্যাক্সিমাম এমন যেন কেউ না হয় সে যেন বলতে না পারে যে এই ছেলেটাকে আমি একবার ফিজিক্যালি দেখি নাই, মানে শুধু ওকে টিভিতেই দেখি, স্ক্রিনেই দেখি। যেমন এখন সব থেকে দুটো কথা বেশি শুনি, যেমন আজকেও ফজরে যেটা ক্যাম্পেইন করলাম, অনেকেই দেখে বলে সবসময় শুধু টিভিতে দেখি, আজকে সামনাসামনি দেখলাম। তো এই কথাটা যেন ইলেকশনের আগে আর বেশি না থাকে। মানে আমাদের খুব একটা ইচ্ছা যে আমরা যত কষ্ট হোক আমরা শুধু হাঁটবো, আমরা মাইলকে মাইল হাঁটবো। এবং ঢাকা আটের এমন কোনো অলিগলি থাকবে না যেখানে আমরা অনেকবার যাই না, এমনটা যেন না হয়। তো এই জন্য আমরা একটা আমাদের মনে হচ্ছে কি, দেখেন এই যে পলিটিক্স, কালচার, এগুলো তো আমরা টুকটাক বই পড়েছি, আশপাশ বুঝবার চেষ্টা করেছি, কিন্তু মানুষকে রাজপথ যা শেখায় এইটা দুনিয়ার হাজারো বইও শেখায় না, হাজারো পুস্তকও শেখাতে পারে না। প্রতিটা দিন রাজপথে মানুষ কিভাবে ইন্টারাক্ট করছে আমাদের সাথে। ধরেন আজকেই বলি, আজকে ফজরের নামাজ পড়ে, ফজরের যে ক্যাম্পেইন ছিল, ক্যাম্পেইন করে আমরা বাংলা মোটরের দিক থেকে যাচ্ছিলাম। তো বাংলা মোটর মোড়ে এক চাচা, উনি সারা রাত কলা রুটি বিক্রি করে আর ডিম সিদ্ধ বিক্রি করে। তো উনি দেখে দৌড়ে এসে আমাকে জড়ায় ধরলো এবং হাতের মুঠোয় একটা টাকা দিল যে এটা আমাকে গিফট হিসাবে। তো আমি নিব না, তারপরও নিলাম। যে মনে করলাম 100 টাকার একটা নোট হবে, না নিলে উনি কষ্ট পেতে পারেন, এই জন্য নিলাম। একটু পরে খুলে দেখি সেটা 1000 টাকার নোট। এখন আপনি চিন্তা করবেন, যিনি সারা রাত জেগে রুটি কলা বিক্রি করেন তার সারাদিনই কিন্তু 1000 টাকা প্রফিট হয় না। এটা অন্তত ওনার 2 দিনের পুরো প্রফিটটা। তা আমি দৌড়ে আবার ওনার কাছে গেছি যে আমি এটা কোনোভাবে নিতে পারবো না, আপনার পকেট থেকে আমি নেই, আমার পছন্দ মতো আমাকে দিতে হবে, নইলে আমি নিব না। কিন্তু সে কোনোভাবে রাজি হলো না এবং মানে দেখলাম যে তখন উনি অনেক কষ্ট পাবেন। এইটা আজকের শুধু একটা ঘটনা বললাম। এরকম ঘটনা মানে আমাদের জন্য হচ্ছে কি, ধরেন আমরা সোশ্যাল মিডিয়ায় নিজেরা এগুলো পাবলিশ করি না দুটো কারণে। একটা হলো যার সাথে এটা ঘুরছে সে তো কোনো কিছু প্রাপ্তির আশা এটা করছে না বা আমাকে দিচ্ছে না, শুধুই ভালোবেসে। হ্যাঁ, এইটা আমরা টের পাই। সুতরাং এইটার যেন একটা কৃত্রিমতা তৈরি না হয়, এটা প্রচুর প্রচারের মধ্য দিয়ে, নাম্বার 1। নাম্বার 2 হলো তার তো একটা প্রাইভেসিও আছে, আমরা তো সেটা নষ্ট করতে পারি না। আপনি দেখবেন কিছুদিন আগে আমরা সেদিন শাহজাহানপুরে ভোটার যোগ করি, এক আপা এসেছেন আমাদের টিমের কাছে খোঁজ নিয়ে, এবং এসে উনি 2 কেজি আঙুর নিয়ে এসেছেন প্রথমে আপনার জন্য, আমাদের টিমের সবার জন্য, যে আপনারা এটা সবাই খাবেন, আর 10,000 টাকা হাতে গুনে দিয়ে গেছেন। তো উনি বলেছিলেন যে প্লিজ কেউ ভিডিও করেন না। তো এরপরও মিডিয়ার কোনো ভাই দূর থেকে ভিডিওটা করেছে, এরপর এটা প্রচুর ছড়িয়েছে, আমরা এটা এখনও শেয়ার দেই নাই। পরশু এক আপা আমাদের টিমের সাথে যোগাযোগ করে মালিবাগের দিকে দেখলাম উনি অনেকগুলো খেজুর নিয়ে এসছেন, এবং উনি এসে বলেছেন যে আপনারা দেখি শুধু মুড়ি বাতাসা খান আর ক্যাম্পেইন করেন, আপনাদের এনার্জি লাগবে, ইলেকশন পর্যন্ত আপনাদের যত খেজুর লাগে আমি আপনাদেরকে খেজুর দেবো, কিন্তু আপনারা মাঠে থাকতে হবে।
তো এই ছোট ছোট ঘটনাগুলো না আমাদেরকে এত অনুপ্রাণিত করে, এত এনার্জাইজ করে। তখন ওই যে 24 ঘন্টার মধ্যে 3-4 ঘন্টা ঘুমাই, ধরেন ঢাকায় আমার বাসা, আমি 3-4 দিন পর একবার বাসা যাওয়ার সুযোগ পাই, পুরো টিমের সাথে ঘুমিয়ে থাকি। তখন আমাদেরকে আসলে কষ্ট দেয় না, বরং এই ব্যাপারগুলো আমাদেরকে ভীষণ এনার্জাইজ করে। এবং আমার মনে হয় যে ইনশাল্লাহ আমরা একটা নতুন যে পলিটিক্যাল নির্মাণের দিকে যাচ্ছি। এমপি হওয়াটা খুব ছোট একটা ব্যাপার, এই জন্য ছোট ব্যাপার বলি, আমি নিজে ইলেকশনে লড়ছি। দেখেন বাংলাদেশে তো 300 এমপি হবে। আপনি বলেন না, গত 50 বছরে অনেক এমপি আছে না, 4বার 5বার করে নির্বাচিত হয়েছেন, কিন্তু তার এলাকার বাইরে জাতীয় পর্যায়ে তাকে কয়জন মানুষ চেনে? অথবা তিনি মরে যাবার পরে এই দেশে ও জাতির জন্য তার কি জাতীয় ইম্প্যাক্ট তৈরি হয়েছে? এর মানে 5বার এমপি নির্বাচিত হওয়াটা অনেক কিছু না। এর মানে আমরা যদি আমাদের ইচ্ছাটা, আমরা ইলেকশনটা আমাদের লড়াইয়ের একটা অংশ, আমরা এমন একটা জায়গা তৈরি করতে চাই যাতে বাংলাদেশে এই যে হাজার হাজার কোটি টাকার নির্বাচন, এই যে মানুষকে ভয় দেখিয়ে নির্বাচন, এই জায়গা থেকে সরে যেন ভালোবাসার নির্বাচন, ভালোবাসার একটা দেশ এবং ইনসাফের একটা দেশ তৈরি হয়। তো ওই জায়গাটায় ইনশাল্লাহ আমাদের মনে হচ্ছে যে আমরা একটু একটু আগাচ্ছি এবং এটাই আমাদের সব থেকে ভালো লাগা। হাদি ভাই, এই সব কিছু নিয়েই কথা হবে। প্রথমবারই তো আপনি নির্বাচনের মাঠে নামছেন, অনেকেই বলছে যে নির্বাচন নিয়ে অনেকে শঙ্কা আছে যে নির্বাচন হবে কিনা, আদৌ নির্বাচন নাকি হবে না, এবং আমরা সোশ্যাল মিডিয়ায় প্রচার হতেও দেখি যে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনাই নাকি দেখছেন না অনেকে। আপনার কাছে কি মনে হয়, কোনো শঙ্কা দেখছেন? আমরা যদি স্বাভাবিকভাবে দেখি যে নির্বাচনটা না হলে সুবিধা কার? নির্বাচনটা না হলে একমাত্র সুবিধা ফ্যাসিস্ট আওয়ামী লীগের। কারণ হচ্ছে তারা চাইবে যে এই নির্বাচনটা পিছিয়ে যাওয়ার মধ্য দিয়ে অন্যান্য দলগুলোর মধ্যে একটা পলিটিক্যাল ক্যাওয়াস তৈরি করা। ক্যাওয়াস হলে পরে এরপরে দেশে একটা অস্থিতিশীল পর্যায়ে তৈরি যদি হয়, এরপর তারা একটা 1-11 তৈরি করা, অথবা এমন একটা সরকার বসানো যেই সরকারটা 6 মাস 1 বছর সময় নিয়ে আওয়ামী লীগকে নিয়ে বা একটা গুড আওয়ামী লীগ তৈরি করে একটা নির্বাচন দিবে। তো এছাড়া ধরেন যারা বাংলাদেশপন্থী দল আছে, এখানে কারো হতে পারে 1 মাস 2 মাস আগে পরের ইস্যু থাকতে পারে, এইটা ইস্যু হতে পারে কারোর জন্য, একটু আগাতে পারে বা আগাতে পারে, এক সপ্তাহ পিছাতে পারে, এগুলো কোনো ইস্যু না। কিন্তু নির্বাচন হবে না বা লাগবে না, আমাদের দেশের এখন স্থিতিশীলতার জন্য নির্বাচন অত্যন্ত জরুরি। এবং আমরা যেটা বুঝি, গভর্নমেন্টের তরফে একটা ভীষণ আন্তরিক চেষ্টা আছে যে তারা খুব সুন্দর একটা নির্বাচন দিতে চায়। এবং আমার ধারণা ইলেকশন ইনশাল্লাহ অন টাইম হয়ে যাবে। এখন কোনো একটা ইমার্জেন্সি কারণে যদি 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে পরে হয়, ওটা ভিন্ন আলাপ, কিন্তু আই থিঙ্ক অবশ্যই নির্বাচন হতেই হবে। এটা নির্বাচন না হলে আমাদের জন্য অনেক ক্ষতি হয়ে যাবে। নির্বাচন তো অবশ্যই হবে, এবং আমরা দেখতে পাচ্ছি যে দলগুলোর মধ্যে কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমি আপনার আসনের দিকে নজর দেবো, তার আগে একটা ব্যাপার বলতে চাই যে বিভিন্ন দল তো আসলে প্রার্থী ঘোষণা করছে, বড় বড় দল সহ সবগুলো দলই, স্বতন্ত্র প্রার্থীরা কিন্তু অলরেডি মাঠে নেমে গেছে। এই যে প্রার্থী ঘোষণা করেছে বড় দলগুলো, আপনার পর্যবেক্ষণে এই প্রার্থীতা ঘোষণাগুলো আপনি কেমনভাবে দেখছেন? আপনার কাছে মনে হচ্ছে যে বড় দলগুলো ভালোভাবে প্রার্থী দিচ্ছে এবার? না, এখানে একটা ক্রাইসিস। দেখেন ক্রাইসিসটা কি, যেমন আমাদের একটা প্রত্যাশা ছিল যে আপনি যতই বলেন যে মুরব্বীদের অবশ্যই আমরা সম্মান করি, ভালোবাসি, কিন্তু এই যে ঐতিহাসিক একটা গণ অভ্যুত্থান, যার ফলে আমাদের মুরব্বীরা প্রত্যেকটা দলের তারা এখন নির্বাচন করতে পারছেন, কথা বলতে পারছেন সুন্দর করে, কিন্তু এই গণ অভ্যুত্থানটা তো হয়েছে মূলত তরুণদের হাত ধরে, তরুণদের নেতৃত্বে। অবশ্যই ধরেন আমি আমার পরিবারে যদি তরুণ হই, আমার পিছনে আবার বাবা মা আত্মীয় স্বজন দাঁড়িয়েছে, কিন্তু শুরুটা করেছে কিন্তু প্রত্যেক ঘরের তরুণ। যেই ঘরের 9-এর বাচ্চাটা বের হয়ে এসেছে একটা বটি হাতে, তাকে সেফগার্ড দেওয়ার জন্য তার বাবা মা চলে এসেছে রাস্তায়। নট নেসেসারিলি তার বাবা মা আগে এসেছে তারপর বাচ্চাটা এসেছে, সেটা না। আমরা প্রত্যাশা করেছিলাম প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে একটা বড় অংশের তরুণদেরকে এবার অগ্রাধিকার অথবা ধরেন তাদেরকে নমিনেশন দেয়া, কিন্তু সেটা খুবই কম। ধরেন ইভেন আর একটা চিন্তা দেখেছিলাম, আমরা প্রত্যাশা করেছিলাম নারী। দেখেন সবাই কিন্তু এই যে নারীর রাজনীতি, নারীর ক্ষমতায়ন, এটা নিয়ে কথা কিন্তু বলার সময় সবাই বলে, কিন্তু বাংলাদেশের যে এখন বড় রাজনৈতিক দল, আমি কোনো নাম ধরে বলছি না, আপনি বলেন তো 300 আসনের মধ্যে কয়টা রাজনৈতিক দল সরাসরি নারীদেরকে নমিনেশন দিয়েছে? তো এই কথাটা না বলে তারা বরং বলতে চাই কি যে আমরা ওখানে নারী সংরক্ষিত আসন বাড়াবো। আপনি সংরক্ষিত নারী আসন যত বাড়াবেন তত আপনি নারীকে আরো আটকে রাখবেন, তাকে মূলধারায় কম্পিট করতে দিবেন না। কেন? আপনি বরং এই যে পুরুষের সাথে লড়ে আসবার মতো সক্ষমতা নারীর মধ্যে তৈরি হতে যদি আমি না দেই, সে লড়াই করবে কিভাবে? তো সেই হিসেবে আপনি দেখেন তো, আপনি নিজেও জানেন যে বাংলাদেশের যে বড় দলগুলো 300-র মধ্যে ঠিক কয়জন নারী প্রার্থী দিতে পেরেছেন? এত প্রার্থীর মধ্যে কয়জন তরুণ, একদম ওরকম তরুণ? আপনি ধরেন 30 বছর বয়স, 30 থেকে 35 এরকম কয়জন আছে? খুব কম।
আমরা প্রত্যাশা করেছিলাম এটা আরো হলে বেশি বেশি ভালো আসবে। হতো, বেশি ভালো হতো। আচ্ছা, একটা কথা সবাই মাথায় ঘুরপাক খায়, আমার ঘুরপাক খাচ্ছে, হয়তো বা আপনি আগে বলেছেন যে ঢাকা 8 আসন, মানে সময় যত যাচ্ছে একটা মানে আলোচিত আসনে এটা হচ্ছে কেন্দ্রবিন্দুতে চলে আসছে। আপনি ওসমান হাদি 8 আসনকে কেন হচ্ছে আচ্ছা, এইটা অনেকে নির্ধারিত লিখতেছে করেছেন? ওই যে ক্রিকেট বা ফুটবল যখন বিশ্বকাপ হয় গ্রুপ অফ ডেথ থাকে না একটা, হ্যাঁ, group of death হয়ে যাচ্ছে। তো এবার হচ্ছে ঢাকা 8 গ্রুপ অফ ডেথের মতো হচ্ছে। দেখেন সম্ভবত যখন দেশের নির্বাচনের আলোচনাই শুরু হয় না, অন্তত এখন থেকে 9 মাস আগে আমার মনে আছে, তখনই আমি পাবলিকলি ঘোষণা দিয়েছি যে আমি ঢাকা 8-এ নির্বাচন করব, এবং এটা খুবই বুঝে শুনে বলেছি। মানে ঢাকাটা একটা হেভিওয়েট আসন এই জন্য না, কেন সেটা আমি বলছি। এবং ওইটাই তখন প্রচুর মিডিয়ায় নিউজ হয়েছে, এরপর তো প্যারালালি অনেকবার বলেছি, ইভেন আমি ক্যাম্পেইনেও তো আছি অন্তত 3 মাস ধরে, যখন নির্বাচন অনবোর্ডই হয় না দেশের মধ্যে। দেখেন, আপনারা যদি আমাদের অ্যাক্টিভিজমটা খেয়াল করবেন আমাদের পুরো লড়াইটা একটা কালচারাল লড়াই। আমরা বলেছি যে বাংলাদেশে যতক্ষণ না পর্যন্ত একটা বাংলাদেশপন্থী সাংস্কৃতিক বিপ্লব হবে ততদিন পর্যন্ত আমাদের মুক্তি হবে না। এই যে সবাই বলে না যে আওয়ামী লীগ ক্ষমতায় নেই, আমি এটা বিশ্বাস করি না। এখন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগই ক্ষমতায় কালচারালি, মানে আপনি পলিটিক্যাল যে পাওয়ার ওই জায়গা থেকে হয়তো তার উপরের লেয়ারটা নাই, কিন্তু যে ন্যারেটিভ, যে এস্টাবলিশমেন্ট, যে ভাবনা চিন্তা, যে চিন্তা কাঠামো, এই পুরোটাই আওয়ামী লীগের তৈরি রাজনীতির উপরে দেশ চলছে। ধরেন এই জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশপন্থী যত দল আছে, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, দেখেন তারা কিন্তু শুধু আগের আলোচনাগুলোর উপরে রিয়েকশন দিচ্ছে। 30 লাখ নাকি 3000 শহীদ, মানে যে এস্টাবলিশড বয়ানগুলো সেইগুলোর এগেনস্টে তারা কি দিচ্ছে, রিয়াকশন দিচ্ছে। কিন্তু আমরা কি নতুন করে কোনো এস্টাবলিশমেন্ট, কালচারাল এস্টাবলিশমেন্ট, চিন্তা, মনস্তত্ত্ব তৈরি করতে পারছি? মানে আমি যত রিয়াকশানই দিই, এটা তো রিয়াকশনারি ফোর্স হবে। এখন আমাকে কি করতে হবে, আমাকে নতুন করে তৈরি করতে পারতে হবে। আপনি বলেন তো, বিএনপির এখন পর্যন্ত আর একটা ছায়ানট কোথায়, উদীচী কোথায়, সম্মিলিত সাংস্কৃতিক জোট কোথায়? তার কি এটা লাগবে না? সেই চিন্তাই তো নাই। জামাত ইসলামের, তার তো এই চিন্তা নাই। তাহলে যেখানে আওয়ামী লীগের 100টা লেয়ার ছিল বেনামে এই সাংস্কৃতিক হেজিমনি তৈরি করবার জন্য, যে তার মনস্তত্ত্ব তৈরি করে দিবে, যে ছেলেটা প্রচুর অ্যান্টি আওয়ামী লীগ হবে, সেই ছেলেটাও দিন শেষে নিজের অজান্তে যে পলিটিক্যাল অ্যান্ড কালচারাল ইনপুটটা দিবে সেটা আওয়ামী লীগের ঘরে যাবে। এটাই তো কেমন হয়েছিল। আমি আওয়ামী লীগ পছন্দ করি না, কিন্তু শেখ হাসিনার বিকল্প তো কেউ নাই। এই তৈরি করা হয়েছিল না, এই তো কালচারাল এস্টাবলিশমেন্টের মধ্য দিয়ে। আপনি বলেন তো, এই যে বিএনপি বলি, জামাত ইসলামী বলি, যারাই আগামী 5 বছর ক্ষমতায় থাকবে, তারা কি শুধু 5 বছরের চিন্তাই করছে? আগামী 50 বছরের চিন্তা কই? তার এখন আমাদের দেশের সাংস্কৃতিক মানে বুঝে কি জানেন? শুধু নাচ গান কবিতা, মানে একটা কনসার্ট করলেই হয়ে যাচ্ছে, একটা কাওয়ালি প্রোগ্রাম করলেই হয়ে যাচ্ছে। এই যে মনস্তত্ত্ব তৈরি, আপনার নতুন বয়ান, নতুন ন্যারেটিভ, চিন্তাধারা, সেইটা কই? আয়োজন নাই তো। আমাদের লড়াইটা হলো অনেক পরবর্তী একটা লড়াই, যে আমরা একটা বাংলাদেশপন্থী সাংস্কৃতিক সংগ্রাম চাই, একটা বিপ্লব চাই। যেমন এখন যেই ছেলেটাই তৈরি হবে, সে হয়তো পরবর্তীতে কোনো দিন বিএনপি করবে, জামাত করবে, এনসিপি করবে, যা ইচ্ছা তাই করবে, তো কোনো পলিটিক্সে করবে না। সে আমেরিকায় পড়তে চলে যাবে, ইউএস মানে কানাডা যাবে, অস্ট্রেলিয়া যাবে, আর্ট করুক, কালচার করুক, যা ইচ্ছা তাই করুক। কিন্তু আমাদের এই গ্রুমিংয়ের মধ্য দিয়ে যেই ছেলেটা, যেই মেয়েটা তৈরি হবে, সে যেই ইনপুটটাই দেবে সেটা বাংলাদেশের কাজে লাগবে, সেটা কোনোভাবে ভারতকে সাপোর্ট করবে না। সেই ইনপুটটা যাবে বাংলাদেশের সীমান্তের পক্ষে, স্বাধীনতার পক্ষে, এবং আমার নিজের অধিকারের পক্ষে, ইনসাফের পক্ষে। ওই মনস্তত্ত্ব যতদিন না পর্যন্ত তৈরি করতে পারবো, তাহলে আমি আপনাকে বলি, এই যে ঐতিহাসিক একটা গণ অভ্যুত্থান হলো, আপনি বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্যারালাল আর কোনো প্রতিষ্ঠান কি দাঁড় করানোর কোনো উদ্যোগ কারো দেখেছেন? অবশ্যই না, আমরা দেখছি না। এই তৈরি না হলে, দেখেন, পলিটিক্স কোনোদিন ভাই কালচার তৈরি করে দেয় না। কালচার এমন জিনিস যেটা পলিটিক্স নির্মাণ করে দেয়। এই পলিটিক্সটা বাংলাদেশে আওয়ামী লীগ বোঝে। তারা এবার ভুল করেছে বিধায়, মানুষকে গণহত্যা করেছে বিধায় আজকে তাদের এই পরিণতি হয়েছে। তা আপনি আওয়ামী লীগের মতো একটা মনস্টারের সাথে লড়াই করবেন এই বুঝ ছাড়া? আমাদের এবার লড়াইটা হলো একটা কালচারাল লড়াই, এবং বাংলাদেশের কালচারাল লড়াইয়ের হাব হলো শাহবাগ। আপনারা দুইটা জায়গা আমাদেরকে খুব ফোকাসড দেখবেন। আমরা পলিটিক্সটা করি সাংস্কৃতিক প্রয়োজনে, সংস্কৃতির নির্মাণের প্রয়োজনে আমাদের রাজনীতি করা এবং নির্বাচনে অংশ নেওয়া। নির্বাচনটা মুখ্য না। আমরা নতুন রাজনীতি নির্মাণ করতে চাই, তার অংশ হিসেবে নির্বাচন করছি। আর রাজনীতির নির্মাণ করতে চাই আমরা সাংস্কৃতিক কারণে। এই কারণে শাহবাগ হলো যেহেতু হাব, শাহবাগ তন্ত্রের নামে বাংলাদেশে যে নৈরাজ্য, যে মব, যে রাষ্ট্রীয় সন্ত্রাস করে জুডিশিয়াল কিলিংয়ের মধ্য দিয়ে মানুষকে হত্যা করা হয়েছে, বিচার ব্যবস্থা ধ্বংস করে রাষ্ট্রের প্যারালাল নতুন রাষ্ট্র তৈরি করা হয়েছে, এইটার বিপরীতে আমি আপনাকে লিখে রাখি, আজকে বলি, আমরা যদি আগামী 10 বছরের মধ্যে একটা নতুন সুষ্ঠু সুন্দর জায়গা তৈরি করতে না পারি, এদেশে আবার সেই শাহবাগ ফিরবে 2013 সালের।
নট নেসেসারিলি সেটা আওয়ামী লীগের হাত ধরে ফিরবে, কিন্তু না কারো কাঁধে ভর করে ফিরবেই। তো শাহবাগের বিপরীতে আপনি শুধু প্রতিক্রিয়া দিয়ে কিন্তু লাভ নাই, বরং আপনাকে শাহবাগকে পুনর্দখল করতে হবে ভালো অর্থে। যেই শাহবাগ স্যার সলিমুল্লাহর ছিল, সেটাকে কিভাবে ভারত দখল করে নিল, কিভাবে ভারতীয় এম্বাসির আয়োজনে এবং তার আর্থিক সহযোগিতায় সেখানে বাংলাদেশপন্থী মানুষদের হত্যার নাটক মঞ্চস্থ করা হলো। এবার আপনাকে সেটা পুনর্দখল করতে হবে, একটা রেনেসা করতে হবে। সেটা যদি আমরা করতে না পারি, তাহলে আমাদের বাংলাদেশপন্থী রাজনীতি টিকবে না। ঠিক ওই কারণেই যেহেতু শাহবাগ পড়েছে ঢাকা ৮-এর মধ্যে, আমাদের লড়াইটা শাহবাগ কেন্দ্রিক, এই জন্য আমি ঢাকা ৮-এ নির্বাচন করছি এই শাহবাগ কেন্দ্রিক রেনেসাকে তুলে ধরবার জন্য। কিন্তু আপনার দেশের বাড়িতে হচ্ছে ঝালকাঠিতে, Exactly. আপনার এলাকার লোক যারা আছে তারা কি চাচ্ছে না আপনি আপনার এলাকা থেকে আমাকে নির্বাচন আমার করুন? মুরব্বীরা, আমার এলাকার সবাই বলে এটা আমার জন্য অত্যন্ত শান্তির। যেমন আপনি আমার যে কোনো ফেসবুক কমেন্টে দেখলে দেখবেন যে আমার এলাকার অনেক মানুষ কমেন্ট করে যে ঝালকাঠিতে তুমি কেন করছো না। তো আমি একটু আপনাকে বলতে চাই, আমি কোনোদিন ঝালকাঠির বা বরিশালের সন্তান হতে চাই না। আচ্ছা আচ্ছা। আমি বাংলাদেশের সন্তান হতে চাই। আমার কাছে ঝালকাঠির যেটা, আমার কাছে ঝিনাইদহ সেটা, আমার কাছে বরিশাল যেটা, আমার কাছে বান্দরবানও সেটা, আমার কাছে এক টুকরো বাংলাদেশ। দেখেন ছোট্ট একটা দেশ, এর মধ্যেও আমি এত বিভাজন। হ্যাঁ, আমার জন্য খুব একটা লাইফে ভালো জিনিস ছিল, আমি একদম ক্লাস 4 থেকে ইন্টার পর্যন্ত যেখানে থেকে পড়েছি, এইখানে অন্তত 40 থেকে 50টা জেলার ফ্রেন্ড ছিলাম আমরা। আমাদের কালচারাল গ্রুমিংটা দুর্দান্ত ছিল। আচ্ছা। এরপর ইউনিভার্সিটিতে আসার পরে তো কোথায় ছিল একটু সেটা এটা ঝালকাঠি এলএস কামিল মাদ্রাসা, আচ্ছা, ঝালকাঠিতে। আচ্ছা, কিন্তু বাংলাদেশে অলমোস্ট সব জেলার ফ্রেন্ড আমাদের সাথে ছিল, সিনিয়র জুনিয়র। তো আমরা ওই সময় সবার সাথে মিশতে শিখেছি, এটা খুব কাজে এসেছে। তা আমি মনে করি আমি যদি ঢাকা ৮-এ করি, আমি এখান থেকে যে লড়াইটা করব সেইটা ঝিনাইদহেও পৌঁছবে, সেটা ঝালকাঠিতেও পৌঁছবে। অর্থাৎ আমার দৃষ্টি যদি সমান হয় তাহলে পুরো দেশটাই আমার কাছে Exactly, একই। exactly, exactly. একটু যেহেতু আওয়ামী লীগের কথা উঠলো, হাদি ভাই আপনি রিসেন্টলি দেখেছেন কিনা যে সজীব ওয়াজেদ জয় একটা কথা বলেছে যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন সম্ভব নয়, হতেও দেওয়া হবে না। আপনার কাছে কি মনে হয় যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনের জন্য বিশাল একটা বাধা হয়ে থাকবে, হয়তোবা সেটা বিভিন্নভাবেই? দেখেন আওয়ামী লীগের শক্তিটা কোথায়, তারা গত 15 বছরে হাজার হাজার কোটি টাকা, মানে এইটা এমন অঙ্কে বলবার সুযোগ নাই যেটা আমরা কানেক্ট করতে পারি, মানে অত বড় অঙ্ক আমরা কোনো সময় হিসাব করি না। হাজার, মানে আপনি ভাবেন একটা জেলা সভাপতি ছাত্রলীগের ফরিদপুরের, সেও কয়েকশো কোটি টাকা পাচার করে। একটা ছাত্রলীগের জেলা সভাপতি, সো হোয়াট অ্যাবাউট বড় লিডাররা? হ্যাঁ, তো সেই টাকাগুলো তাদের কাছে আছে। বাংলাদেশের মতো জায়গায় দেখেন, এখানে না 5,000 টাকায় কন্ট্রাক্ট ক্লিক করানো সম্ভব। যে কোনো মাদকাসক্ত কাউরি দিয়ে আপনি রিক্সায় চলে যাচ্ছে, এই যে আমি সারাদিন ঘুরি, আমাকে একটা পোস্ট মেরে চলে যাবে। মানে এখানে এই যে আওয়ামী লীগ মিছিলে লোক নামা, এগুলো কি কেউ আওয়ামী লীগ? একজন দুইজন থাকে, সব মানুষকে 5,000 10,000 টাকা দিয়ে তারপরে 2 মিনিটের জন্য মিছিলে নামায়, কিন্তু তারপরে যে ধরা খায় তারা তো থানায় নিয়ে যায়। এর মানে আমাদের এখানে, এটা আমি আপনাকে ফাঁকে বলে রাখি, আমাদেরকে বলে যে আমাদের রাজনীতি, আমাদের সমাজ কবে পরিবর্তন হবে। আপনি যত ভালো কথা বলেন, যত টিভি প্রোগ্রাম করেন, 1 পয়সারও লাভ হবে না যতদিন না পর্যন্ত আমাদের আর্থিক সংগতি তৈরি হবে, যতদিন না পর্যন্ত চরম দারিদ্র্য মানুষের মধ্য থেকে দূর হবে, ততদিন পর্যন্ত আপনি এখানে খুব ভালো একটা রাষ্ট্র পাবেন না। কারণ চরম দারিদ্র্য মানুষকে দুর্নীতিগ্রস্ত এবং অপরাধ প্রবণ হতে উদ্বুদ্ধ করে। যেজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নিজে চরম দারিদ্র্য থেকে আল্লাহর কাছে পানা চেয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, চরম দারিদ্র্য যদি কোনো ব্যক্তি হতো আমি তাকে হত্যা করতাম। তা আমাদের দেশে এখনও চরম দারিদ্র্য সীমার নিচে অনেক মানুষ আছে। আমরা যদি মানুষের ন্যূনতম একটা ভালো আর্থিক জীবন সবার জন্য তৈরি করতে পারি, ধনী গরিবের বৈষম্যটা একটু দূর করতে পারি, তাহলে আশা করি এই যে নির্বাচনে ভোট কেনার ব্যাপার, দেখেন কোনো শিক্ষকের কাছে কিন্তু কেউ গিয়ে ভোট কিনে না, কারণ সে জানে সে তার ভোটটা, মানে ন্যূনতম যার একটা ডিগনিটির লাইফ আছে, সে কি 5,000 টাকায় ভোটটা বেচবে না। কিন্তু যেই লোকটার নুনান্তে পান্তা ফুরায় সে কিন্তু বেচবে। এই জন্য আমাদের কি করতে হবে, যতদিন না পর্যন্ত আমরা মানুষের একটা অর্থনৈতিক মুক্তির ব্যবস্থা করতে পারবো, ততদিন সমাজ বলেন, রাষ্ট্রবিজ্ঞান বলেন, যত পড়ান, মুক্তি ঘটবে না। এই জন্য আমার যেটা বলা, যে আমরা একটা ওই লড়াইটাই যদি পৌঁছাতে পারি, আশা করি তাহলে আমরা একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবো। হাদি ভাই, আপনার এই কথা থেকে কি একটা বিষয়কে আমরা ক্লিয়ার হতে পারি, যেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা সবসময় তো বিরাজ করে, এর পেছনে আসলে এই যে দারিদ্রতাই দায়ী, কারণ টাকা দিয়ে মানুষ কেনা যায়, সেটা রাজনীতি করার জন্য হোক কিংবা হাঙ্গামা দাঙ্গা হাঙ্গামা যাই আমি আপনাকে বলি, এই যে এখন সব রাজনৈতিক মিছিলগুলো হবে না সামনে, এরপরে প্রচুর মারামারি হবে না, আল্লাহ না করুক খুনোখুনি হতে হবে। আপনি আমাকে ইলেকশনের দিন পর্যন্ত ভাই আজকে লিখে রাখেন, তারপর একটা রিপোর্ট দিয়েন যে যত জায়গায় যত মানুষ মারা যাবে বা ব্যাডলি ইনজিউর্ড হবে, ওই এলাকার এমপি প্রার্থীর ছেলে আছে কিনা বা মেয়ে আছে কিনা।
তারা থাকবে সে মারামারি করার জন্য কিন্তু তার ছেলেটাকে মেয়েটাকে নিচ্ছে না, সে ইউএস কানাডা অস্ট্রেলিয়ায় পড়াশোনা করে। তা মারামারির জন্য কাকে নিচ্ছে? ওই যে বস্তি থেকে 100 জন, বাহির থেকে 50 জন, যে লোকটার টাকার দরকার আছে। ইভেন যার একটা ডিসেন্ট ব্যবসা আছে, দোকান আছে, সেও তো দোকান বন্ধ করে ওখানে যায় না। এর মানে এই যে বিরাট সংখ্যক মানুষ বেকার, বেকারত্ব থেকে সে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, মাদকাসক্ত হয়ে যাচ্ছে। তাকে 1000 টাকা দিলে তো তার বিরাট ব্যাপার, আপনি তাকে দিয়ে মিছিল করাচ্ছেন, মিটিং করাচ্ছেন, মানুষকে মারামারি করাচ্ছেন। তো আমি যদি প্রত্যেকটা মানুষের একটা কর্মক্ষেত্র তৈরি করতে পারি, ন্যূনতম একটা ডিসেন্ট লাইফ ব্যবস্থা করে দিতে পারি, কোনো রাজনৈতিক নেতা মিছিল দেওয়ার জন্য একজনও আর খুঁজে পাবেন না, তখন নিজের ছেলে মেয়ে নিয়েই নামতে হবে। ঢাকা 8 আসনের দিকে চলে আসি। গ্রুপ অফ ডেথ, আপনার বিপরীতে আছে বিএনপি থেকে মির্জা আব্বাস, জামাতে প্রার্থী আছে, শোনা যাচ্ছে যে সাদেক কায়েম হয়তো বা প্রার্থী হতে পারে। এই যে এত বড় বড় প্রার্থীদের সঙ্গে আপনি মাঠে নামছেন, আপনার আসন নিয়ে এখন আপনার মূল্যায়ন কি, যে এদেরকে আপনি কিভাবে দেখছেন, বা আপনার আসনে আপনি কোনো প্রতিকূলতা পাচ্ছেন কিনা এখন পর্যন্ত? প্রথমত হলো হেভিওয়েট শব্দটা যদি মানুষের ভালোবাসার সাথে কানেক্ট করানো যায়, তাহলে ঢাকা 8-এর এখন সব থেকে হেভিওয়েট প্রার্থী ওসমান হাদি ইনশাআল্লাহ। এটা আমি আপনাকে বলছি না, আপনারা টিম নিয়ে আমরা যখন ক্যাম্পেইনে যাই দূর থেকে দাঁড়াই দেখেন। যদি ভালোবাসায় বলি, এরপরে বাংলাদেশে ইলেকশন অনেক ধরনের মেকানিজম আছে, আপনারা এগুলো জানেন। যাদের হাতে অনেক টাকা, অবৈধ টাকা, সেই টাকা খরচ করে তারা অনেক দামি প্রার্থী দাঁড় করান, সেই দামি প্রার্থীদের মাধ্যমে এজেন্ট দিয়ে ভরে ফেলান কেন্দ্র। তারপরে সব এজেন্টে যেহেতু তারপরে আরও কিছু টাকা পয়সা দিয়ে কেন্দ্র দখল করা, অনেক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং আছে, আপনারা জানেন। তো বাংলাদেশে ইলেকশন মানে যে ব্যাপারটা, এটা তো খুবই কমপ্লেক্স। কিন্তু যদি ভালোবাসা বলতে কিছু থাকে, তাহলে ইনশাল্লাহ আমরাই এখন ওই অর্থে সব থেকে বেশি হেভিওয়েট। আর যাদের প্রার্থীর কথা বলছেন, সবার প্রতি সম্মান রেখে বলতে চাই যে এই যে তাদের সাথে লড়ছি, এইটাই তো আনন্দের। মানে আপনি ধরেন, আমাকে অনেকে জিজ্ঞেস করে আব্বাস ভাইয়ের এগেনস্ট ইলেকশন করতেছি, তাই আমি বললাম এই যে আপনারা চিন্তা করেন যে আব্বাস ভাইয়ের সাথে অনেকে ইভেন আমাকে একটা মিডিয়া থেকে, একটা টেলিভিশন আপনারা চিনবেন, উনি আমার খুবই ওয়েল উইশার, ফোন করে বললেন যে ভাই আপনি একটু কাইন্ডলি আপনার যে অবস্থা, আপনি একটা অন্য আসনে সুইচ করলে ইনশাল্লাহ আপনি হয়ে যাবেন, আমরা আপনাকে সংসদে চাই। তা আমি বললাম দেখেন, এই যে অনেক বড় ফিগারের বিপরীতে লড়া যায়, এইটা যে মানুষের মনে আমরা তৈরি করতে পারলাম, এইটাই তো আমার জয়। মানে দুনিয়ার কেউ আনকন্টেস্টেড থাকবেন না, এই চিন্তাটা এসেছে কোত্থেকে? হাসিনার বিরুদ্ধে বড় বড় রথী মহারথী লড়াই করে বসে আর সম্ভব না, সে মইরে গেলে তারপর চিন্তা করো বলে সবাই বিদায় নিচ্ছে না? অবশ্যই বাচ্চারা তাকে ফালাই দিচ্ছে। তো আমাদের জায়গাটা হলো ওই হিসেবটা না এখন আর দুনিয়ায় মিলবে না। এই জন্য হেভি ওয়েট, লেস ওয়েট, এই শব্দগুলো আগের জায়গায় আর ব্যবহার করা চলবে না। হয়তো আপনি দেখবেন ইনশাল্লাহ, আমি আপনাকে বলছি, প্রফেসর ইউনূস যেভাবে কমিট করেছেন সুষ্ঠু নির্বাচন, ঈদের আনন্দের মতো, যেখানে ভোট কারচুপি হবে না, কেন্দ্র দখল হবে না, মারামারি হবে না, ইনশাল্লাহ আমরা আমাদের আশা মানে জয়ের ব্যাপারে সর্বোচ্চ আশাবাদী, এবং এটা ইনশাল্লাহ ইতিহাস গড়বো আমরা প্রত্যাশা করছি। এরপরেও যদি আমরা কোনোভাবে কিছু ভোটে হেরে যাই, মনে রাখবেন আমার হারানোর কিছু নাই। কেন? একটা টাকা খরচ ছাড়া জনগণের পয়সায় মাইলকে মাইল হেঁটে হেঁটে জনগণের নির্বাচন করে, যার দল নাই, যার ওই অর্থে কর্মী নাই, জনতাই যার কর্মী, সে যদি আজকে 50,000 ভোট পায়, ইনশাআল্লাহ 5 বছর পরে এই 50,000 ইনশাআল্লাহ 50 লক্ষ হয়ে যাবে, এবং এই রাজনীতিটাই বাংলাদেশের মূলধারার রাজনীতি হয়ে দাঁড়াবে। সুতরাং আমাদের হারানোর কিছু নেই, আমরা জয়ের উপরেই আছি। আচ্ছা, এই প্রসঙ্গগুলো আরো কথা বলবো, যে ফান্ডের কথা আসছিল। আমি দেখলাম যে লাস্ট 30 নভেম্বর আপনি একটা পোস্ট দিয়েছেন যে প্রায় 15 লক্ষ টাকা ফান্ড উঠেছে আপনার। এই টাকাগুলো কিভাবে আপনারা কালেকশন করছেন, কিভাবে ব্যয় করবেন, খরচ করবেন, বা এটার প্রতিদানটাই বা কিভাবে আসতে পারে? দেখেন, প্রথম ব্যাপার হলো যে আমরা তো যেহেতু জানিনি, যে আমি বলেছি যে ক্রাউড ফান্ডিংয়ে মানুষের পয়সা মানুষের জন্য নির্বাচন করব। তো অনেকে বলে যে আপনাকে ভোট দিলে লাভ কি? তা আমরা খুব মজা করে বলি যে আমারে ভোট দিলে একটাই লাভ, সেটা হলো আমি চুরি করব না আপনার টাকা। মানে আপনার টাকা তো সবাই চুরি করছে, পাচার করছে, তো আপনার টাকা চুরি না করা কি লাভ না? দেখেন, আমরা এখন যেটা বলেছিলাম যে 30 তারিখ পর্যন্ত আমরা সম্ভবত 17 দিনের না 23 দিনের একটা 17 দিনের হিসাব দিয়েছি, তাতে আমরা 15 লক্ষ সামথিং আমাদের সব অ্যাকাউন্টগুলো মিলিয়ে ফেসবুকে আমরা আপডেট দিয়েছি। এবং আমি এটা গত 1.5 বছর ধরে বাংলাদেশে, আপনারা জানেন, আমরা ইনকিলাব মঞ্চ থেকে যত প্রোগ্রাম করেছি, 5,000 টাকা থেকে শুরু করে 50,000 টাকার রেঞ্জের প্রোগ্রাম, আমরা প্রত্যেকটা প্রোগ্রাম ক্রাউড ফান্ডিংয়ে করেছি, এবং প্রত্যেকটা প্রোগ্রামের পাই টু পাই হিসাব
আয় এবং ব্যয় আমরা বাংলাদেশে প্রথম নজির স্থাপন করে পাবলিক স্টেটমেন্ট দিয়েছি। ব্যাংক, বিকাশ, নগদ প্রত্যেকটা স্টেটমেন্ট আমরা পাবলিকলি ওপেন করেছি। আমরা ইনকিলাব কালচারাল সেন্টার করেছি, যেইটা করতে আমাদের প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা লেগেছে। হ্যাঁ, প্রত্যেকটা পয়সা মানুষ আমাদেরকে দিয়েছে। 20 টাকা থেকে শুরু করে, আমি আপনাকে বলছি স্টেটমেন্ট আছে 20 টাকা থেকে শুরু করে 20,000 টাকা। যে ইনকিলাব কালচারাল সেন্টারটা আমরা সবার জন্য, মানুষ এখানে বই পড়তে আসে, চা কফি খেতে আসে, আড্ডা দিতে আসে, এবং এই প্রত্যেকটা টাকার হিসাব আমরা ফেসবুকে আপলোড করেছি, আমরা নজির স্থাপন করেছি। এরপরও বলেছি যারা ডোনার আছেন তারা যদি আরও ডিটেইল হিসাব দেখতে চান, খরচ আমরা সব সংরক্ষণ করে রেখেছি, মেমোগুলো আমরা দেখাতে পারবো। এবং এখন আপনাকে যেটা বলি, আমার যে নির্বাচন আয়, এই আয়ের একটা টাকা আমি নিজ হাতে ধরি না, এটা আপনাকে জানালাম। আচ্ছা, আমার নির্বাচনী প্রধান মানে আমাদের দায়িত্বশীল হলো আব্দুল্লাহ আল জাবের, যিনি একই সাথে ইনকিলাব মঞ্চেরও কেন্দ্রীয় সদস্য সচিব, কিন্তু এখানে তো আমি স্বতন্ত্র নির্বাচন করছি। এই সমস্ত অ্যামাউন্টের হিসাব আমাদের জাবেরের হাতে থাকে। তিনি এই টাকা তোলেন, তিনি এই টাকাগুলো খরচ করেন এবং হিসাব রাখেন। এই একটা টাকা আমি নিজে হাতে কখনো ধরি না। কিন্তু এই যে আপনি এই যে পাবলিক ফান্ডিং দিয়ে যে নির্বাচন করছেন, আমরা কিন্তু ইউরোপিয়ান অনেক দেশে কিন্তু এটা অ্যাভেলেবেল একটা বিষয়, আমার দেশে এতটা গ্রহণ এখনো মানুষ দেখে অভ্যস্ত না। তো এটা নিয়েও তো অনেকে বিতর্ক করে যে ও মানুষের টাকা থেকে বিকাশে করে টাকা তুলে তুলে নির্বাচন করে, ও আমার কি করবে? তা আমি একটা মজার ব্যাপার বলি, এই যে ধরেন বিকাশ থেকে বা নগদ থেকে বা ব্যাংক থেকে টাকা তুলে করবে, কি করবে, এর মানে সে যে আপনার সাথে চাঁদাবাজি না করে আপনার অস্ত্র ঠেকাইয়া দেখেন। আমরা যখন সবজিওয়ালাদের সাথে কথা বলি তখন আমরা টের পাই যে এই লোকটা আগে 200 টাকা চাঁদা দিত, এখন তার 400 টাকা চাঁদা দেয়া লাগে। শুধু বলে নাই ভয়ে, তাহলে ওই ব্যবসাটুকুনো করে খাবে কি করে? তো আপনি আমাদেরকে বলবেন আমরা ক্রাউড ফান্ডিং করে কি করি, আর আপনি কি করেন? ক্রাউড ফান্ডিং করেন না। আপনি কিভাবে করেন? আপনি আর্মস ফান্ডিং করেন, গিয়ে আর্মস ঠেকাইয়া একটা ভিক্ষুকের কাছ থেকে টাকা নেওয়া হয়। আপনি জানেন যে একটা এলাকায় কোন কোন মসজিদে কারা কারা ভিক্ষা করবে, সিন্ডিকেট আছে। আমি আপনাকে বলি, আপনারা চাইলে এর উপরে তদন্ত করতে পারেন, ইনভেস্টিগেশন ডিবেট করতে পারেন, এবং কোন কোন মসজিদে ভিক্ষা বেশি দেওয়া হয়, সেইখানে কোন টিম যাবে সেটার উপরে ওখানকার পলিটিক্যাল লিডাররা কানেক্টেড হয়, যারা ছেঁচড়া টাইপের লিডার, এবং একটা অ্যামাউন্ট তাদেরকে দিতে হয়, আর নইলে ওখানে ভিক্ষায় দাঁড়াইতে পারে না। যেই দেশের বিভিন্ন দলের নেতাকর্মীরা ভিক্ষুকদের কাছ থেকে পর্যন্ত টাকা তুলে চাঁদা নিয়ে রাজনীতি করে পেট চালায়, মানে তারা কি বললো না বললো এটা নিয়ে আমরা চিন্তা করব? বরং আমি তো বলছি, আমি তো এই যে ক্রাউড ফান্ডিংয়ের টাকায় আমার সংসার চলে না। আমি একটা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে। এছাড়া আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টিচার্স ট্রেনিং করা, ইংলিশ, ফনেটিক্স, স্পোকেন প্রেজেন্টেশনের। আমি প্রচুর কর্পোরেট ট্রেনিং করিয়েছি এক সময়। আমি আইএলটিএস দীর্ঘদিনের ট্রেনার ছিলাম। বরং এখন এই জুলাই গণ অভ্যুত্থানের পরে আমার সেই স্কোপগুলো কমে গেছে। এরপরে এখন আমি ইউনিভার্সিটিতে পড়াই এবং সেখান থেকে আমি আমার লাইফ লিড করি। তো আমি তো বলতে চাই যে আপনারা এবার সকল রাজনীতিবিদকে, আজকে আমাকে জিজ্ঞেস করছেন না, প্রত্যেকটা আমার ঢাকা হাটের প্রত্যেকটা প্রার্থীকে জিজ্ঞেস করেন আপনার বৈধ ইনকাম কি। মানে আপনার তো বাসায় বাজার হয়, বাসা ভাড়া দেওয়া লাগে, বাচ্চাদের স্কুল আছে, ওষুধ কেনা লাগে বাবা মার, আপনার এটার বৈধ উপায় কি? আমি তো বলতে পারছি, আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমি কোচিং করাই, রাইট? অবশ্যই। তাহলে আপনি আরো 5জন প্রার্থীকে জিজ্ঞেস করেন, যদি কারো বৈধ ইনকামের পথ না বলতে পারে তাহলে সে চাঁদাবাজি করে। এই জায়গাটা আমাদেরকে এক্সপোজ করতে হবে। নির্বাচনে সবাই তো একটা ইস্তেহার থাকে যে আমি আমার এলাকার জন্য কি করব, বা একটা প্রতিশ্রুতি থাকে। আপনার পক্ষ থেকে আপনার ঢাকা 8 আসনের জন্য, কিংবা আপনি তো বলেছেন যে আমি সমগ্র বাংলাদেশের জন্য হাদি হতে চাই, আপনার পক্ষ থেকে কি ধরনের প্রথমত প্রতিশ্রুতি বলি, আছে? আমরা আপনারা দেখেছেন বাংলাদেশে আমরা আরো একটা নতুন কাজ শুরু করেছি, যেটা এখন অনেকে অনুকরণ করছে। এইটা আমাদের আনন্দ যে আমাদেরকে দেখে তারা অনুপ্রাণিত হচ্ছে। আমি ঢাকার 9 ওয়ার্ডের অন্তত এখন পর্যন্ত আমরা 9 দিনব্যাপী আমরা বড় বোর্ড নিয়ে গেছি। আচ্ছা, যেখানে সারাদিন আমরা থেকেছি, হ্যাঁ, এবং ভোটার যোগ নামে জনগণ এসে আমাদের সম্বন্ধে যা বলতে চায়, সে কেমন ঢাকা আট চায়, কেমন নেতা চায়, আমাদের ব্যাপারে তার কি পরামর্শ বা অভিযোগ তারা লিখে দিচ্ছে। আপনারা দেখবেন আমাদের বিভিন্ন ভিডিও আছে, বিভিন্ন ছবি আছে, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে এসে লোকজন সারাদিন লিখে দিচ্ছে। আমরা সেই সমস্ত কাগজগুলো নিয়ে এসেছি, একত্র করেছি, আমাদের রিসার্চ টিমকে দিয়েছি। এখন প্রত্যেকটা সেই লেখা থেকে আমাদের ব্যাপারে তাদের পরামর্শ, অভিযোগ, প্রত্যাশা আমরা সর্ট আউট করছি, তারা কি চায়। এই রিসার্চ টিম এই কাজটা শেষ করার পরে আমরা এই সমস্যার সমাধান নিয়ে আবার প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আবার যাব, বলবো আপনারা এই সমস্যা বলেছিলেন, এই সমাধান আমরা বের করেছি। এরপরে প্রতিটা প্রশ্ন নিয়ে আমি একটা পডকাস্ট করব।
আচ্ছা। যে এই সমস্যা বলেছিলেন, এই সমাধান আপনাদের সামনে আমরা প্রস্তাব করতে চাই। তো আমরা কাজ করছি এবং সেটা নিয়ে আমরা চূড়ান্ত ইশতেহার দিব, যেটা আমরা বলে দিচ্ছি জনতাই লিখছে জনতার ইশতেহার। কারণ আমি একটা কপি পেস্ট ইশতেহার লিখে জনগণের উপরে চাপাই দিব, সেটা বোঝেও না পড়েও না, এর তো কোনো দাম নাই। বরং জনগণ যা লিখছে সেইগুলোকে নিয়ে ইশতেহার করবো, তাহলে জনগণ পড়ে বুঝবো এই কথাটা তো আমি লিখেছিলাম, হাদি তো আমার সমস্যার কথা বলছে। তো এটা আমরা করছি, এর চূড়ান্ত ইশতেহার আমরা তখন জানাবো। আপাতত রাফলি কয়েকটা জিনিস নিয়ে কাজ করবার ইচ্ছা আছে, আমি আপনাকে বলে রাখতে পারি। এর একটা হচ্ছে যে আপনারা জানেন যে মূলত তো আমরা প্রধানত তরুণদের মধ্য থেকে উঠে আসা। আপনি বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে তরুণদের উপরে যদি একটা গবেষণা করেন, দেখবেন সেকেন্ড থার্ড ইয়ার ফাইনাল ইয়ার পরে কেউ জানে না সে অনার্স শেষ করে কি করবে, ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড। এর কারণ বাংলাদেশে একটাই শুধু জিনিস তৈরি করে রাখা হয়েছে, বিসিএস নিবে প্রতি বছর 2000 থেকে 2200 জন, আবেদন করে প্রায় 5 লাখ, 4 বছর 5 বছর নষ্ট হয়ে যায়। এখন বিসিএস এর প্রতি এই মোহটা কেন? বিসিএস এ নবম ক্যাডারে যুক্ত হলে তার প্রথম বেতন 26 থেকে 27 হাজার, সর্বোচ্চ সে 40 থেকে 45 হাজার টাকা পাবে যদি সে ঘুষ না খায়, হারাম কামাই না করে। অ্যাডমিন ক্যাডার হোক, পুলিশ ক্যাডার হোক, আমি এটাকে 50 হাজার নিলাম, মিটিং টিটিং করে 60 হাজার নিলাম। তো বাংলাদেশে তো এরকম প্রচুর ডিসেন্ট জব, প্রাইভেট জব আছে যারা 1 লাখের উপরে এমনিতেই ভালো স্যালারি পায়। তাহলে এরপরও কেন ওই বিসিএস এর জন্য 5 বছর ধ্বংস করছে, এরপরে ক্যাডার হতে না পেরে সে আত্মহত্যা করছে? কারণ গত 15 বছরের বাংলাদেশে যার পরিবারে একজন পুলিশ ক্যাডার আছে, সে সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত, তাকে কেউ গুম করবে না, খুন করবে না, ক্রস ফায়ার দিবে না। যদি কারো পরিবারে একজন অ্যাডমিন ক্যাডার থাকে, ট্যাক্স ক্যাডার থাকে, তাহলে তার সাথে এই ব্যাপারগুলো ঘটবে না। একটা জিডি যদি আপনি থানায় করতে যান, আপনার কোনো ক্যাডারে আত্মীয় স্বজন না থাকলে আপনি একটা জিডি পর্যন্ত করতে পারবেন না। সো এবার নতুন লড়াইটা হলো, আপনি যেই দলের হন, এমনকি যদি আওয়ামী লীগেরও সমর্থক হন, আপনার সাথে যদি অন্যায় হয়, আপনি কোনো রাজনৈতিক পরিচয়ে থানায় গিয়ে মামলা করতে পারেন যদি জিডি করতে পারেন। আপনি যদি বিসিএস অ্যাডমিন, পুলিশ, ট্যাক্স, কাস্টমস হয়ে 1 পয়সা হারাম খেতে না পারেন, আমি লিখে দেই, তাহলে পরবর্তীতে আর বিসিএস এ কেউ পরীক্ষাই দিতে চাবে না। কারণ এত পশ লাইফ তো সে লিড করতে পারবে না। যেই বেতন 45 হাজার টাকা কিন্তু ঘড়িটার দাম তার 90 হাজার টাকা, তার যদি দুদক গিয়ে ধরে এই ঘড়ি পাইছো কই, তাহলে তো সেই ঘড়ি কিনবে না এবং এই লাইফ লিড করবে না। তাহলে তার কি লাগবে? প্রচুর উদ্যোক্তা লাগবে, উদ্যোক্তা হইতে হবে। বাংলাদেশে আজীবন সব সরকার বলে কি, উদ্যোক্তা হও। আপনি গিয়ে 50 হাজার টাকা উদ্যোক্তা হওয়ার জন্য ব্যাংকে আবেদন করে 5 লাখ টাকা লাগবে সেটার জন্য ঘুষ দেওয়া, মানে এত কমপ্লেক্স প্রক্রিয়া, আপনি জীবনে উদ্যোক্তা হইতে পারবেন। আপনি যদি 2 নম্বর প্রক্রিয়া হন, সব অনুমোদন পেয়ে যাবেন, সব অফিসে গিয়ে ঘুষ দেবেন। আর যদি চান যে না আমি একটু সুষ্ঠুভাবে করব, আপনি পারবেন না। আমার লড়াইটা হলো অন্তত 5000 তরুণকে, যারা অনার্স পড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এখানে যত প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, এদেরকে স্কিল বেসড ট্রেনিং করবো। ইতিমধ্যে আমি অন্তত 10টা ইনস্টিটিউটের সাথে কথা বলেছি, তারা বলেছে তারা আমাকে এটা সাপোর্ট করবে। যেমন ল্যাঙ্গুয়েজ ট্রেনিং, অফকোর্স এর মধ্যে থাকবে ইংলিশ, আরবি, ফরাসি, জাতিসংঘের 3টে ভাষা, অ্যান্ড চাইনিজ, যে যেটা পছন্দ করে। চায়না একটা বড় মার্কেট আমাদের হতে পারে, পুরো ইউরোপে একটা বড় মার্কেট হতে পারে স্প্যানিশ, ফরাসি জানলে। আরবি বাংলাদেশে শুধু ধর্মীয় কারণে তেলাওয়াত শেখানো হয়, কেউ ল্যাঙ্গুয়েজ শেখায় না। অথচ পুরো মিডল ইস্টে আমাদের বিরাট মার্কেট, ল্যাঙ্গুয়েজ জানা না বিধায় কামাই করতে পারে না। আমরা আমি নিজেও যেহেতু 10 বছর ধরে ইংরেজি ভাষা পড়িয়েছি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে, আমি নিজে ট্রেনিং করাবো, আমার টিম এবং এই টিমটাকে বড় করে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ট্রেনিং তাদেরকে দিব। এর সাথে আইসিটি কেন্দ্রিক অনেকগুলো ভোকেশনাল ট্রেনিং দিয়ে, যাতে অনার্স পড়া অবস্থাতেই সে কী করবে এটার একটা গাইডলাইন পেতে পারে। এবং আমাকে ইতিমধ্যে বাংলাদেশের 10টা ফার্ম আমার এই আলোচনাটা শুনে তারা ইতিমধ্যে যোগাযোগ করেছে, আমি যদি শুরু করি তারা আমাকে বিনামূল্যে এই সাপোর্টটা দিবে, তরুণদেরকে এম্পাওয়ার করব। আর একটা কথা বলে রাখি, ঢাকা আর্টের কোনো প্রান্তে চাঁদাবাজি হবে না, এটা আমি আপনাকে বলে রাখি। সিন্ডিকেটটা তো অনেক বড়, সব আমি বন্ধ করতে পারবো কিনা জানি না, 2টো কাজ পারবো। নাম্বার 1, ঢাকা আর্টের একটা সবজিওয়ালা, ভ্যানওয়ালা কাছ থেকে যদি কেউ চাঁদা তোলে, আমি ওসমান হাদি সেটা শুনলে আমার টিম নিয়ে সেখানে গিয়ে দাঁড়াবো। তার কাছ থেকে চাঁদা তুললে আমার গায়ে হাত দিয়ে তুলে তারপরে দিতে হবে। আর যদি অনেক রাঘব বোয়াল হয়, যিনি নিজে যান না, তার লোক পাঠান, তাহলে তার নামটা তো জানবো। সংসদে না 10 বার এমপি হওয়ার কোনো দরকার নাই, জীবনে ইম্প্যাক্টফুল কাজ 1বার 2বার করতে পারলেই হয়। এটা আমি আগেও বলেছি, আবারও বলি, যেই রাঘব বোয়ালরা তাদের ছানাপোনা পাঠিয়ে চাঁদাবাজি করাবেন ঢাকা আর্টের মধ্যে, আমি সংসদে দাঁড়াইয়া বিসমিল্লা বইলা প্রত্যেকের নাম প্রকাশ করে দিব। এরপরে যা আছে কপালে আমার হবে, এইটা আমি করবই। নাম্বার 3, পুরো বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার হাব হলো শাহবাগ, শুধু ঢাকা আর্টের না, পিজি, বারডেম, ঢাকা মেডিকেল, এমনভাবে সিন্ডিকেট করে রাখা হয়েছে। চিকিৎসা তো চিকিৎসা,
আপনি মরে গেলে আপনার লাশটা পর্যন্ত নিয়ে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট করা হবে। আপনাকে চাওয়া হবে 20,000 টাকা, ওই 20,000 টাকার কমে যদি কোনো 15,000 টাকায় যেতে চায় আপনার লাশ সেখানে তুলতে দিবে না। আপনি চিন্তা করেন এমন দেশে আমরা আছি। আমি ইনকিলাব মঞ্চের ভাইদের এবং ঢাকা হাটে আমার তরুণ বন্ধুদেরকে নিয়ে আমরা একটা ভলান্টিয়ারি টিম করব, যাদেরকে আমি মানুষের কাছ থেকে টাকা নিয়ে প্রতিদিন 500-700 টাকা করে তাদেরকে দিব, এই ভলান্টিয়ারি সার্ভিসটা যারা দিবে। কিন্তু কোনো সিন্ডিকেট ব্যবসা এই হসপিটাল জোনে চলবে না। অনেক অসুস্থ মানুষ আসেন, কোন ডিপার্টমেন্টে, তিনি নিউরোলজিতে যাবেন নাকি তিনি হেপাটোলজিতে যাবেন তিনি জানেন না। তারে সাপোর্ট করবার মতো পুরো কাউন্টারে কেউ নাই। আমরা বুথ স্থাপন করব এবং তাকে একদম ওই হসপিটালে ওই টেস্টের জায়গায় নিয়ে যাওয়া, ডায়াগনোসিস সেন্টারে, এইরকম আমরা ছেলে মেয়েদেরকে দিয়ে পার্ট টাইম জবের ব্যবস্থা করব, তাতে ও কিছু সুবিধা পাবে, পার্ট টাইম একটা টিউশনের টাকা পাবে, আর ওই মানুষগুলো মনে করবে আমি হসপিটালে গিয়ে পৌঁছলে আমারে হেল্প করবার কেউ আছে। এখন আমি চাইলে আপনারা অনেক বড় বড় স্বপ্নের কথা শোনাতে পারি, কিন্তু আমাকে খেয়াল করতে হবে আমি যেটুকুন বলি, আমি উসমান হাদি আবারও বলি, আমি যেটা বলি ইনশাল্লাহ আমি ওইটা করার জন্য বলি, বা যেটা বলি ওইটা করি। আমি এখন পর্যন্ত আমার ক্যাপাসিটিতে যেটা যেটা করতে পারবোই এটুকুন বললাম, বাকি ইনশাল্লাহ আর অনেক কিছু করব। আমি আপনাকে শুধু এটুকুন বলি, যদি আল্লাহ আমাকে এমপি বানায়, বাকি 299 জন এমপি তার ভোটারদের কাছে ইনশাল্লাহ পরবর্তী নির্বাচনে চাপের মুখে পড়বেন ভালো অর্থে, এবং তারা শুনতে বাধ্য হবেন যে এই ছেলেটা এইটা পারলে আপনারা কেন পারলেন না। ইনশাল্লাহ এটা বাংলাদেশের মানুষের ভালোবাসায় এবং তাদের সহযোগিতায় আমরা সবাই মিলে করে দেখাবো ইনশাল্লাহ। হাদি ভাই, সময় শেষ হয়ে আসে, তবু অনেক প্রশ্ন জমা হয়ে আছে। একটা প্রশ্ন করি, ইলেকশনে আসলেই যে আপনি বলছিলেন না যে আমি ভোটারদের দ্বারে যাচ্ছি, ভোটারদেরও তো একটা অভিযোগ আছে যে যখন নির্বাচন আসে তখন আমরা প্রার্থীদের দেখা পাই, নির্বাচন শেষ হয়ে গেলে তো প্রার্থী দেখা আর পাই না। আমি আগেই অনেক বড় কথা বলতে চাই না, আমি শুধু ঢাকা হাটের আমার ভাই বোন, আমার আঙ্কেল আন্টি সবাইরে একটা কথা বলি, জিতি আর হারি আপনারা আপনাদের হাদিকে পাবেন কিনা এটা ইনশাল্লাহ সময় বলে দিবে। আচ্ছা, সময় দেন। ঠিক আছে, ইনশাল্লাহ। সাইবার বুলিং নিয়ে একটু প্রশ্ন করতে চাই। আমি আপনার কমেন্টস চেক করি সব সময়, আপনিও কিছু কিছু কমেন্টসে রিপ্লাই করেন। সাইবার বুলিং এর ব্যাপারটা নিয়ে আপনার কিছু বলা আছে কিনা? আপনাকে তো মনে পড়ছে বুলিং এর শিকার হতে হয়। মানে দেখেন, আমাকে বুলি করা হলে আমি তো আমার সামান্য গায়ে লাগে না, মানে এটা তো বাংলাদেশে এখন গাছ হয়ে গেছে, কিন্তু খারাপ লাগে কি ধরেন, আমার মা, আমার স্ত্রী, আমার পরিবারের এমন কোনো নারী নাই যাকে নিয়ে এই দুনিয়ার এমন কোনো নোংরা শব্দ নাই যাদেরকে নিয়ে আমাকে ইনবক্সে মেসেজ করা হয় না, এবং স্বাভাবিকভাবে তো তখন আপনার খারাপ লাগবে, তাই না? তো মাঝে মধ্যে হতাশ হই, কিন্তু এখন হতাশও হই না, বরং আমি সাইকিটা বুঝতে পারি যে আমার একটা কথা অপছন্দ হওয়ার কারণে আপনি আমাকে গালি দিতে পারেন অফকোর্স, কিন্তু আমাকে গালি না দিয়া যখন আপনি আমার মা, বোন, আমার স্ত্রীকে গালি দিচ্ছেন, এর মানে হলো আমাদের একটা তুমুল লড়াই করতে হবে সামাজিক মনস্তত্ত্ব পরিবর্তনের। আমি এইটা বুঝবার চেষ্টা করি যে এই যে সে গালিটা দিতে পারছে, সে মোটিভেটেড হচ্ছে। অপরাধ করলেন আপনি, কিন্তু গালি দিচ্ছে আপনার মাকে, এইটা তো একদিনে তৈরি হয় নাই, একদিনে ভাঙবেও না। তখন আমি গভীরভাবে বুঝবার চেষ্টা করি যে আসলে কি করলে পরে আগামী 20-30 বছর পরে আমি অপরাধ করলে যেন আমাকেই গালি দেয়, আমার পরিবারের মা বোন গালি না শোনে, সেই জায়গাটা আমরা পৌঁছতে পারবো কবে। তা আমি বরং এগুলোকে এখন এভাবে বুঝবার চেষ্টা করি যে কি কাজটা করলে পরে, কোন লড়াইটা করলে পরে আমরা ওই বাংলাদেশটা করতে পারবো। আমাদেরকে একটা লড়াই করতে হবে। আমি পার্সোনালি কষ্ট পাই না, কিন্তু দেখেন আমাদের জুমা, আমাদের মেয়েরা যারা আমাদের সাথে অ্যাক্টিভিজম করে, দেখেন বুলি করা তো ভিন্ন কথা, তাদেরকে নিয়ে ফেক পর্যন্ত বানানো হয়। জুমার মা সেদিনকে ডাকসুর যে মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফোন করে কান্না করতেছে যে সে তো একটা কমিউনিটিতে থাকে, তার ছোট বোনেরা স্কুলে যায়, তারা দেখাচ্ছে তার পর্ন ভিডিও, সেই কমিউনিটিতে কীভাবে থাকে, অথচ পুরোটা ফেক এআই ভিডিও হয়, এআই দিয়ে তৈরি করা। খুব কঠিন লড়াই, খুব। কিন্তু এখানে যে বিষয়টা তুলতে চাই, তাহলে ধরুন আমরা সাইবার সুরক্ষা আইন নিয়ে যেটা হয় কি, যখনই মামলা হয় তখনই আবার বলা হয় যে বাক স্বাধীনতায় হস্তক্ষেপ। এখন গালি দেওয়া মানে কি বাক স্বাধীনতা, বা এটাকে আসলে কন্ট্রোল করা যায় কিভাবে? দেখেন এইটার ব্যাপারে খুবই কঠিন, খুবই কঠিন। আমি আপনাকে অন্তত এটুকুন বলতে চাই, ধরেন একদম নামে আইডি যে ব্যক্তি পরিচিত, তিনিও তো অনেক সময় বুলি করছেন, খারাপ কথা বলছেন, তার ব্যাপারে তো আপনি অ্যাকশন নিতে পারেন। আর যদি আপনি আমাদের ওই সাইবার সিকিউরিটিটা যদি তৈরি না হয়, এটার ভয়াবহ বিপর্যয় তৈরি হবে নির্বাচনের সময়। দেখবেন এআই দিয়ে এত বাজে বাজে পলিটিক্যাল কাওয়াজ তৈরি করা হবে, আল্লাহ না করুক এইসব ফেক ভিডিও যে ফেক, তাও তো গ্রামের লোকজন বুঝবে না,
তারা একে অপরকে হয়তো খুন করা পর্যন্ত পর্যায়ে চলে যেতে পারে। সুতরাং বাংলাদেশের সামনের আমি যেটা মনে করি, সাইবার সিকিউরিটি সব থেকে বড় গুরুত্বের জায়গা দিয়ে দেখা দরকার, যাতে করে র্যাপিড রেসপন্স নেওয়া যায়। এইরকম কোনো পেজ তৈরি করলে সাথে সাথে ব্লক করলে তাদেরকে যেন আইনের আওতায় আনা যায়, এটাই এখন আমাদের সব থেকে বড় ভাবনার বিষয়। আর একটু আগে দেখছিলাম প্রায় একে একে আপনি শুটিংয়ে আসছিলেন, আপনার সঙ্গে দেখা হচ্ছিল প্রচারণা শেষ করে। এই যে একা একা চলাফেরা করছেন, জীবন নিয়ে শঙ্কায় ভোগেন না কখনো, যে মনে হয় না যে জীবন আমার নিয়ে তো attack হতে শঙ্কা পারে? আছে। ধরেন এখন আমি জীবন নিয়ে শঙ্কা যদি করি, প্রথমত হলো আমি তো আমার কাজে সারাদিনই একা ঘুরতে হয়। কখন আমার সাথে 10টা ছোট ভাই থাকে, কখন আমি সারাক্ষণই একা থাকি। দুইটা ব্যাপার দেখেন, আমি যখন রিক্সায় যাই তখন একজন মাছওয়ালা আমার হাদি ভাই বলে যখন ডাক দেয়, গতকালকে আসছিলাম, আমি আপনার মাধ্যমে বলে রাখি, ও যদি ভিডিওটা শুনে, রিক্সাটা অনেক জোরে আসছিল একটা দোকানের সামনে থেকে, বাচ্চাটা ওর কণ্ঠ শুনে বুঝতে পারছি 8 বা 9-এর হবে। আমি থামাইতে পারি নাই, ও দোকানের মধ্যে কিছু খাচ্ছিল, জোরে হাদি ভাইয়া বলে জোরে একটা চিৎকার করছে। আমার কালকে রাত থেকে খুব খারাপ লাগতেছে যে আমি থামাইয়া ওকে রেসপন্স করতে পারলাম না। আমার ডাকটা শুনে মনে হয়েছে যে ওর এত আপন কাউরে ও এরকম করে ডাকছে, এটা তো আপনি পয়সা দিয়ে পাবেন না। সুতরাং ওই পরিমাণ সুরক্ষার মধ্য দিয়ে গেলে এই যে মানুষের সাথে মানুষের কাছ থেকে লেসন নেওয়া, এটা তো বন্ধ হয়ে যাবে। দেখেন, হায়াত মৌতের মালিক আল্লাহ, ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও হলো সুন্নাহ। কিন্তু আমাদের লড়াইটা হলো, আমার মা স্বাভাবিকভাবেই কান্নাকাটি করেন, আমার পরিবার সবাই। তো আমি আমার মাকে বলেছি যে দেখো, মানে আমরা যে লড়াই নেমেছি, আমার একটা মনে হয় কি, কোনো রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না, এটা কোনো ভালো মৃত্যু না। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি, আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি, অনেক জায়গায় বলেছি, যে একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে, এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্ট নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। সুতরাং আগামী 50 বছর বাঁচলাম, কোনো ইম্প্যাক্ট তৈরি হলো না আমারে দিয়ে, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, উম্মার জন্য, জাতির জন্য। কিন্তু আমি ধরেন 5 বছর বাঁচলাম, সেটার মধ্য দিয়ে যদি আগামী 50 বছরের ইম্প্যাক্ট তৈরি হয়, তাহলে অনেক দিন বেঁচে থাকায় কি সাফল্যের? বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কয়টা দিন বেঁচেছেন? কিন্তু ভাবেন, আজকে পর্যন্ত উনি আমার অনুপ্রেরণা। হাঁটতে হাঁটতে আমার পা ফুলে যায়। আমি, আমার টিম, সেদিনকে ব্যাগের মধ্যে জুতো নিয়ে তারপরে একটা শপিং মলে ঘুরছিলাম, মানে পা ফুলে গেছে, পা জুতোয় ঢুকাতে পারছিলাম না। তো জিয়াউর রহমানের একটা ওনার গল্প মনে পড়ছিল, যিনি মাইলকে মাইল যখন হাঁটতেন, ওনার সাথে স্টাফদের পা ফুলে যেত, কিন্তু ওনার তো আর্মি ট্রেনিং আছে। তখন তাকে বলতো যে স্যার, আপনার তো আর্মি ট্রেনিং, আমরা তো আর পারি না। এই জন্য ওনাকে মানুষ রাখাল রাজা বলতো। তা আমরাও সারা বাংলাদেশের 56,000 বর্গমাইলে হাঁটতে চাই, আমরা ইনসাফের চাষাবাদ করতে চাই, একটা স্বাধীন সার্বভৌমত্বের সততার বাংলাদেশ তৈরি করতে চাই। আল্লাহ যে কয়দিন হায়াতে রাখবেন, এই লড়াইটা করব। যেদিন নিয়ে যাবেন, আমি স্বপ্ন দেখে যেতে চাই, আমি আমাদের এমন টিম, আমি আমার সন্তানকে রেখে যেতে চাই, আমার মৃত্যুর পরে যেন এই লড়াই বন্ধ না হয়, এই লড়াই যেন বাংলাদেশে কিয়ামত পর্যন্ত জারি থাকে। ঠিক আছে ওসমান হাদি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা মজার প্রশ্ন দিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে তরুণদের মধ্যে আপনি খুব জনপ্রিয়, এবং কোনো একটা কারণে আপনার একটা ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল। যখনই কোনো ঝগড়াঝাটি হয়, সেখানে হাদির সেই ভিডিওটা চলে আসে। এই ভিডিওটা নিয়ে কি আপনি শেষমেশ কিছু বলবেন? না, শেষমেশ এটাই, এটা অনেকবার বলেছি, প্রচণ্ড গণহত্যাকারী জালেম নমরুদ ফেরাউনের বিপরীতে একজন অস্ত্রহীন, কণ্ঠহীন, শক্তিহীন মাজলুমের কি থাকে? শুধু জবান। এর মানে হলো মাজলুমের গালিটাই হলো তার মুক্তির মহাকাব্য। আমি আপনাকে আজকে একটা কথা বলে রাখি, শিক্ষিত মানুষের হাতে গালি নিরাপদ, এই কথাটা মনে রাখবেন। গালি একটা উইপন, শক্তিশালী উইপন, কিন্তু আপনি কার বিরুদ্ধে কখন ব্যবহার করবেন এইটা সবাই জানে না। এই গালিটা সবসময় শিক্ষিত মানুষের হাতে নিরাপদ, কারণ সে জানে কাকে গালি দেওয়া যায়, কাকে গালি দেওয়া যায় না। আমি গণহত্যাকারীদেরকে যেভাবে গালি দিব, এই গালিটা আমি কোনোদিন নিশ্চয়ই যিনি গণহত্যা করে নাই তাকে দিব না। এর মানে গালি আপনার সোসাইটিতে ছিল, আছে, থাকবে, কিন্তু আমাদেরকে জানতে হবে কোন গালি কাকে দেয়া যায় আর কাকে দেয়া যায় না, এটাই। ওসমান হাদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেষমেশ আপনার আসনে যারা আছে তাদের উদ্দেশ্যে, কিংবা যারা নির্বাচনের জন্য অপেক্ষা করছে, পুরো একটা দেশ এবার নির্বাচনে ভোট দিতে চায়, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে ছোট্ট করে বলে দিতে পারেন। ঢাকা আটে আপনাদের কারো ভাই, কারো বন্ধু, কারো সন্তান ওসমান হাদি যে নির্বাচনটা করছে,
আমি যেহেতু কোনো দলের না, সুতরাং ওই দলীয় স্ট্রাকচারের কর্মী আমার নাই। আপনারা জনতাই আমার কর্মী, ঢাকা ৮-এর ময়দানটাই হলো আমার দল, এবং জনতা যেই হাদিকে তৈরি করছে, আল্লাহ তাআলার অসীম রহমতে ইনশাল্লাহ সেই হাদি আপনাদের সবাইকে নিয়ে ইনশাল্লাহ বাংলাদেশের নতুন রাজনীতি তৈরি করবে। আপনাদের দোয়া চাই, সমর্থন চাই, ভালোবাসা চাই। ঠিক আছে ওসমান হাদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। ভালো ধন্যবাদ। থাকবেন আপনি। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়া ওসমান হাদির সঙ্গে, অনেক কথা বলছি। আশা করি ভালো লেগেছে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।